হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেভ অ্যান্ড ইনভেস্ট। কেমন আছেন সবাই? আশা করি ভালোই। তো ইনভেস্ট কেমন চলছে বা ট্রেডিং কেমন চলছে, এটাও আশা করি ভালোই চলছে। তো আজকে আমরা যে এই ভিডিওটাতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা একটা এত ইনফরমেটিভ এবং এত ফ্রুটফুল, যে বিষয়টা না জানলে কিন্তু ট্রেডিং করাটাই একটা মুশকিল পর্যায়ে পৌঁছে যায়। এবং সেই টেকনিকটার নাম হলো প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি। তো এটা শুনে বলবেন, তো আমরা ইন্টারনেটেতে ইউটিউবে বহু ভিডিও দেখেছি যেখানে প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি নিয়ে ফ্রিতে অনেক আলোচনা করা হয়েছে। এছাড়া প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করার জন্য বা কাজ শেখার জন্য নানা রকমের ওয়েবসাইটে অনেক রকমের এক্সপার্ট চ্যানেল রয়েছে, অনেক এক্সপার্ট ওয়েবসাইট রয়েছে এবং অনেক এক্সপার্টাইজেশন মেম্বাররা রয়েছেন, অনেক এক্সপার্ট মার্কেট এক্সপার্টরা রয়েছেন যে যারা এটা সম্পর্কে ট্রেনিং দিয়ে থাকেন এবং হিউজ হিউজ অ্যামাউন্টের কোর্স ফি ডিমান্ড করে থাকেন। তো আমি আশা করব যে আমার এই ভিডিওটা দেখলে আপনারা অতি অবশ্যই প্রাইস অ্যাকশনের পুরো ডিটেলস শিখে গিয়ে তো একদম মাস্টারিং তো করতে পারবেন না, এটা তো শিওর, কিন্তু প্রাইস অ্যাকশন জিনিসটা কি এবং সেই প্রাইস অ্যাকশনটা কিভাবে করতে হয় সেই সম্পর্কে আপনাদের একদম ক্লিয়ার কাট একটা স্পেসিফিক নলেজ অবশ্যই তৈরি হবে, সেই সম্পর্কে আমি গ্যারেন্টি দিতে পারি। তো চলুন আর দেরি না করে আলোচনাটা শুরু করা যাক। লেটস স্টার্ট ভিডিও। যে কোনো একটা স্টক আমি র্যান্ডাম চুজ করে নিচ্ছি, সিপলা। আমরা প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজিটা নিয়ে আলোচনা করব। এটা কোন সময়ে? এটা 2020 নাগাদ, 2020 মার্চ। তাহলে এই জায়গার থেকে মোটামুটি আমরা শুরু করতে পারি। তাহলে দেখতে পাওয়া যাচ্ছে সবার আগে 2020-র আগের অবস্থাটা নিয়ে আলোচনা। এই জায়গাটাকে যদি আমরা ধরবার চেষ্টা করি, এখানে কি দেখা যাচ্ছে যে এই জায়গাতে লোয়েস্ট ভ্যালু দেখিয়েছে, এই জায়গাতে লোয়েস্ট ভ্যালু দেখিয়েছে। খুব মন দিয়ে শুনবেন, কিন্তু মিস করে গেলে ব্যাপারটা বুঝতে পারা যাবে না। এদিকে লোয়েস্ট ভ্যালু দেখিয়েছে এবং মানে এটাকে যদি আমরা ক্লোন করে নিয়ে এই কালারটাকে আমরা রেড করে দিই এবং এই লাইনটাকে আমরা টেনে নিয়ে হাইয়েস্ট ভ্যালু কোথায় দেখিয়েছে? এই জায়গাতে। তো এই লোয়েস্ট ভ্যালু থেকে হাইয়েস্ট ভ্যালু যখন দেখিয়েছে, এখানে মাত্র কয়েকটা মাত্র ক্যান্ডেলেতে গেছে। তবে যদিও এটা একটা সপ্তাহ, দুটা সপ্তাহ, 3, 4, 4টা সপ্তাহ, মানে 1 মাসের ভেতরে প্রাইস কিন্তু ব্যাক করেছে এবং ব্যাক করবার পর প্রাইস কিন্তু যা উঠবার উঠে গেছে। কতদূর পর্যন্ত উঠেছিল? এই লেভেল পর্যন্ত উঠেছিল। মানে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের যে হাইয়েস্ট ভ্যালু, সেই হাইয়েস্ট ভ্যালু পর্যন্ত গেছিল। তার মানে কোথাও না কোথাও একটা, যারা স্টকের ডিলার অপারেট করে, অপারেটররা যারা, সোজা কথায় তাদের কোথাও এইরকম একটা প্রাইস রেঞ্জে ব্যথা ছিল, যার ফলেতে প্রাইসটাকে তারা বাড়তে দেয়নি, প্রাইসটাকে নিচের দিকে নেমে আসছে। কিন্তু বায়াস ছিল মার্কেটে। প্রাইসটা ফল ডাউন করবার পর কত থেকে কত পর্যন্ত? 603 টাকা, 600 টাকা ধরে নিচ্ছে রাউন্ড ফিগারে, 603 টাকার থেকে 487, 600 থেকে 500, মানে 120 টাকা পড়ে যাবার পর, 120 টাকা প্রাইসটা নেমে যাবার পর কিন্তু বায়ার্সরা আবার ঘুরে এসেছে এবং প্রাইসটাকে ঠেলে আগের অবস্থায় নিয়ে গেছে। আগের অবস্থায় নিয়ে যাওয়ার পর অপারেটররা কিন্তু প্রাইসটাকে বাড়তে দিতে চায়নি, প্রাইসটাকে এই জায়গাতেই কিন্তু মোটামুটি ধরে রাখার চেষ্টা করে গেছে অনেকটা সময় ধরে চেষ্টা করে গেছে। যদি এই ক্যান্ডেলটা ধরি, এখান থেকে ছোট্ট একটা পিনবার দেখিয়েছে। পিনবার দেখানো মানে আবার উপরের দিকে যাওয়ার কথা, আবার উপরের দিকে যাওয়ার কথা। তো এই জাতীয় ক্যান্ডেলগুলো কিন্তু উপরের দিকে যাওয়ার কথা, কিন্তু এই ক্যান্ডেলগুলোর এক্সাক্ট যে ইন্টারপ্রিটেশনটা, সেটা হলো ক্যান্ডেলের লেন্থটা কিন্তু অনেকখানাই ছিল কিন্তু বডিটা কম। তার মানে এখানে যেটা হয়েছে, স্টার্টিং তো এখান থেকে শুরু হয়েছে, হবার পর এটা সেল হয়ে গেছে, প্রাইসটা নিচের দিকে এসেছিল, অনেকখানি এসেছিল, কিন্তু তারপর আবার বায়ার্সরা ঘুরে গেছে, ঘুরে গিয়ে সেলটা মেকআপ করেছে এবং তারপর এটা আস্তে আস্তে উঠেছিল কিন্তু প্রাইসটা ধরে রাখতে পারেনি, আবার অপারেটররা প্রাইসটাকে ফেলেছে, যার ফলে বডিটা ছোট হতে গেছে।
এরপর কিন্তু এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলেতে কিন্তু প্রাইসটা স্টার্ট হয়েছিল এরকম একটা জায়গার থেকে, মানে 596 টাকা থেকে স্টার্ট হয়েছিল এবং তারপর প্রাইসটা বাড়তে বাড়তে উপরের দিকে গিয়েছিল, কিন্তু প্রাইস ওই জায়গায় থাকেনি। অপারেটররা তাকে ঠেলে নিচের দিকে নামিয়ে এনেছে এবং আগের সপ্তাহে সফল হয়নি, এই সপ্তাহে প্রাইসটাকে আরও নিচের দিকে নামিয়ে এনেছিল। বায়ার্সরা এটাকে আবার ঘোরানোর চেষ্টা করেছে, সামান্য তুলে আগের সপ্তাহে যে প্রাইস ছিল সেই রেঞ্জে প্রাইসটাকে নিয়ে যেয়ে স্টেডি করে রেখেছিল। পরবর্তী উইকে কিন্তু বায়ার্সরা আবার এসেছে, প্রাইসকে অতটা অপারেটররা আর বাড়তে দেয়নি, কিন্তু বায়ার্সরা আবার প্রাইসটাকে ঠেলে তুলেছে। এইভাবে কিন্তু পার ক্যান্ডেলের ভেতরে সারা সপ্তাহ ধরে একটা গল্প তৈরি হয়েছে। এই পর্যন্ত আলোচনা থেকে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে সেটা হলো কি, যে ডিমান্ড বাড়ছে। ডিমান্ড যদি বেড়ে যায় তাহলে বায়ার ভিড় করে এবং বায়াররা হাই প্রাইস দিয়ে স্টকটাকে কিনতে বাধ্য হয় এবং সেলাররা সেই সময় হাই প্রাইসের স্টকটাকে সেল করে নিজেদের প্রফিট বুক করে। এইটুকু পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এই ড্রয়িংগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এই মার্কিং লাইন বসাতে গিয়ে এটা তো হাই প্রাইস লেভেল পর্যন্ত গেছে, এরপরে দেখতে পাওয়া যাচ্ছে একমাত্র সেলাররাই রাজত্ব করছে, বায়াররা টুকটাক দু একবার কিন্তু দু এক সপ্তাহ, এখানে এক সপ্তাহ আর এক সপ্তাহ, এই দুটো সপ্তাহ ধরে বায়াররা কিন্তু মার্কেটটাকে নিজেদের গ্রিপে নেবার চেষ্টা করেছিল, কিন্তু ওপরের দিকে এই যে বড় বড় লেগগুলো দেখা যাচ্ছে, এই লেগগুলোই বুঝিয়ে দিচ্ছে যে সেলারদের প্রেসার রয়েছে এবং প্রাইস নিচের দিকে যাবে। তো প্রাইস নিচের দিকে গিয়ে কতটা পরিমাণ যাবে এটা তো অপারেটর ছাড়া কেউই বলতে পারবে না। তো সেই কারণের জন্যে আমরা এই জায়গায় এর একদম হাই প্রাইস লেভেলের এই উইকটা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত এটাকে রেড কালার করে দিচ্ছি এবং বর্ডারটাও আমরা রেড করে দিচ্ছি। এই যে এই লাইনটা যেটা তৈরি হলো, সেই লাইনটা হলো রেজিস্ট্যান্স জোন। আমরা সিলেক্ট করলাম, লাইন তো নয়, ওপরের লাইনটাকে আমরা বলতে পারি রেজিস্ট্যান্স লাইন, কিন্তু শুধুমাত্র এই বরাবরই কিন্তু প্রাইসটা থেমে থাকছে না, আমরা একটা জোন ঠিক করে নিচ্ছি যে এই জোনের ভেতরে প্রাইসটা ঘোরাফেরা করলে, মানে যদি প্রাইস নিচের থেকে এসে কখনো বেড়ে উপরের দিকে যায় তাহলে এই জায়গায় গেলে কিন্তু আমি কিছুটা পরিমাণ প্রফিট বুক করব। একটা সাপোর্ট জোন সিলেক্ট করতে হবে। তো সাপোর্ট জোন কোথায় দেখতে পাচ্ছি, এই জায়গাতে একটা সাপোর্ট তৈরি হয়েছিল এবং সেই জোনটার আগের টাইমে এই জায়গাতে কিন্তু একটা সাপোর্ট লেভেল তৈরি হয়েছিল, যে সাপোর্ট লেভেলটার প্রেক্ষিতে কিন্তু একটা জোন তৈরি হয়েছে। তো এরপর এই যে জোনটা এটা কিন্তু নিউলি ক্রিয়েটেড একটা রেজিস্ট্যান্স জোন, আর এইটা হলো ওল্ড সাপোর্ট জোন। তো এই জোনটাকে সাপোর্ট করছে নাকি এটা আমাদেরকে দেখতে হবে। তো দেখলে মোটামুটি ডিসিশনটা কি হবে। তো এই যে জায়গাটাতে আমরা সাপোর্ট জোন দেখেছিলাম, একদম এক্স্যাক্টলি আমরা উইকলি বেসিস ধরে একটা সাপোর্ট জোন তৈরি করেছিলাম এবং সেই সাপোর্ট জোনটা কিন্তু ডেলি চার্টেতেও দীর্ঘদিন ধরে একটা সাপোর্ট এরিয়া হিসাবে কাজ করেছে। কারণ এখানে একটা মোটামুটি একটা প্রবাদ আছে যে যদি গ্যাপ আপ হয়ে ওপেনিং হয় তাহলে কোনোভাবে স্টকটা কিন্তু ফিরে এসে এই গ্যাপটাকে ফিল আপ করে। তো এইটুকুকে আমরা সামনের দিকে গিয়ে দেখে নিই যে এই জায়গাতে 553 থেকে 515 পর্যন্ত গ্যাপটা ভবিষ্যতে ফিল আপ হয়েছিল কিনা। এই জায়গা পর্যন্ত তো ফিল আপ হয়নি। তো এইখানে বেশ কিছুটা টাইম ধরে এটা এগিয়ে গেছে এবং তারপর ব্রেকআউট দিয়ে দিয়েছে। এখানে কিন্তু এই জায়গাটাকে আমরা পাচ্ছি না। এই যে আমরা রেজিস্ট্যান্স জোনটা আমরা সিলেক্ট করলাম, এই রেজিস্ট্যান্স জোনটা আবার উইকলি চার্টে যাই। রেজিস্ট্যান্স জোনটা যেটা আমরা সিলেক্ট করেছিলাম অক্টোবর 2018, তো অক্টোবর 2018 নাগাদ আমরা এই রেজিস্ট্যান্স জোনটা সিলেক্ট করেছিলাম। তো এটা সিলেক্ট করবার পরে দেখতে পাওয়া গেছে যে অক্টোবরের পর থেকে প্রাইসটা কিন্তু পড়তে শুরু করেছে এবং এই সাপোর্ট জোনেতে এসে সাপোর্ট করেছে। তো সাপোর্ট করবার পর আর কিন্তু প্রাইস সেই রকম অর্থে ফল করেনি। প্রাইস ফল না করে প্রাইসটা কিন্তু ওপরের দিকে উঠবার চেষ্টা করেছে। তো ঠিক আছে, এই যে জোনটা, এই জোনটার থেকে আরেকটু ক্লিয়ার কাট একটা ক্যান্ডেল তৈরি করছে কিনা, মানে কীরকমভাবে ব্রেকআউট নিচ্ছে, ভলিউমটা বেশি আছে কিনা। এখানে যদি আমরা ভলিউমটা লক্ষ্য করি তাহলে এই জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে ফার্স্ট ক্যান্ডেলে মোটামুটি ভলিউম, সেকেন্ড ক্যান্ডেলে তবুও বেশ অনেকখানাই ভলিউম, কিন্তু থার্ড ক্যান্ডেলে গিয়ে ভলিউম কিন্তু আর পাচ্ছে না।
অর্থাৎ এখানে এই জায়গাতে এসে আবার কিন্তু সেলাররা প্রফিট বুক করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, বিশেষ করে যারা মানে স্পেকুলেশনে কাজ করে তারা তো 2-3টে ক্যান্ডেলেতে বেশ কিছু টাকা কামিয়ে নিয়েছে, ফলে 1 উইক বেসিসে তারা কিন্তু বাইরে বেরিয়ে চলে গেছে। তো তারপরে প্রাইস কিন্তু ঘুরে আবার নিচের দিকে নেমে এসছে এবং ওই সাপোর্ট জোনটাকে আবার কিন্তু সাপোর্ট হিসেবে নিচ্ছে, নিয়ে ব্রেকআউট দিচ্ছে। তো এক্সাক্ট যে ব্রেকআউট, এই এক্সাক্ট ব্রেকআউট কোনটা হতে পারে বলতে পারবেন কেউ? এক্সাক্ট ব্রেকআউট কোনটা হতে পারে? এই এক্সাক্ট ব্রেকআউট এরিয়াটা কিন্তু হবে, সরি ক্যান্ডেলটা হবে কিন্তু এই ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলটা হলো এক্সাক্ট ব্রেকআউট ক্যান্ডেল, দিস ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কিন্তু এক্সাক্ট ব্রেকআউট ক্যান্ডেল। তো যদি আমরা এই এক্সাক্ট ব্রেকআউট ক্যান্ডেলেতে যাই তাহলে গিয়ে প্রাইস ওপরের দিকে উঠে যেতে পারে, নিচের দিকে নেমে যেতে পারে, কারণ এটা ব্রেকআউট দিয়েছে। এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে। কত দূর পর্যন্ত যাবে? এইখানে বায়ার লেভেল এবং এই জায়গায় গিয়ে সেলিং টার্গেট, এরকম আমরা একটা আন্দাজ করে নিতে পারি। এবার দেখা গেছে যে যদি অন্ধের মতো এখানে এন্ট্রি নিয়ে নিলাম, তারপরে প্রাইস কিন্তু আমার নিচের দিকে নেমে চলে এসছে। তো এইভাবে তো আর হয় না। তাহলে আমাদেরকে কি করতে হবে যে এইরকম একটা লেভেলেতে এই যে লাস্ট প্রাইস এই জায়গাতে ছিল, এর থেকে কিছুটা নিচে আমাদেরকে এখানে স্টপ লস জেনারেট করতে হবে, যে এর থেকে নিচে গেলে আমি কিন্তু আর লস বিয়ার করব না, আমি স্টকটা ছেড়ে বেরিয়ে চলে আসবো, যাই কিছুই ঘটে যাক না কেন। প্রাইস কিন্তু ওপরের দিকে যায়নি, আবার সাপোর্ট জোনে এসেছে ফিরে, এবং সাপোর্ট জোনটা কিন্তু রেজিস্ট্যান্স জোন হিসেবেই কাজ করছে। তখন এই যে ক্যান্ডেলগুলো, এই যে ক্যান্ডেলের এই জায়গায় ব্রেকআউট হয়ে গেল, তখন কিন্তু দেখা গেল এই জোনটা একদম রীতিমতো, এই যে ক্যান্ডেলটি তৈরি হলো এখানে, এখানে কিন্তু ব্লাড শেড শুরু হয়ে গেল। এ কিন্তু নিচের দিকে এই জোন থেকে নিচে বেরিয়ে চলে এসছে। স্টপ লসের জন্য ওয়েট করে আর একটু লস না করে এই জায়গায় বেরিয়ে যেতে পারা যায়, যে যখনই দেখা যাচ্ছে যে আমার ব্রেকআউট জোন ছাড়িয়ে বেরিয়ে চলে যাচ্ছে এবং স্টপ লসের কাছে পিঠে চলে যাচ্ছে প্রাইসটা, তখন বেরিয়ে চলে যাওয়া যেতে পারে। এটা তো ভাই একটা স্বাভাবিক ব্যাপার, যে কোনো একটা ক্যান্ডেল যখন তৈরি হয়েছে সেটা ডিমান্ড সাপ্লাইয়ের উপর বেশ করে, এবং তার ফিউচার কি হবে, কি কি হতে পারে, তার প্রেডিকশন করা যেতে পারে। ব্রেকআউট ক্যান্ডেল, ঠিক আছে, প্রাইস ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, কয়েকটা ক্যান্ডেল হয়তো উপরের দিকে গেছে, তারপরে প্রাইস যে আবার ঘুরে আসবে না। আমি তো আর অপারেটর নয়, আপনিও অপারেটর নন, কাজেই এই সম্পর্কে নিশ্চিত করে বলে ওঠাটা কিন্তু খুবই মুশকিল, যে প্রাইসটা ওপরের দিকেই যাবে, নিচের দিকে আসবে না, এবং আমার টার্গেটটা আমি অ্যাচিভ করে ফেলবো, স্টপ লস হিট হবে না। ট্রেডিং যদি করতে হয় এবং ট্রেডিং যদি করে যান, তাহলে কিছু না কিছু সময়েতে অবশ্যই না অবশ্যই স্টপ লস হিট করবে, কারণ স্টপ লসটা দেওয়াই হয় ওটা হিট করার জন্য, এবং এই লসটা বিজনেস করতে গেলে আইদার প্রফিট হবে নয় লস হবে। এই মেন্টালিটিটা মাথায় নিয়েই কিন্তু আমাদেরকে ট্রেডিং শুরু করতে হবে। এটাই কিন্তু হচ্ছে একদম গোড়ার কথা। তো এরপর কিন্তু প্রাইস নিচের দিকে নেমে চলে এসছে এবং নতুন নতুন একটা সাপোর্ট জোন তৈরি করেছে, নতুন সাপোর্ট জোন তৈরি করেছে। এই নতুন সাপোর্ট জোনের বিষয়ে কথা বলতে গেলে এই সাপোর্ট জোনটা কিন্তু বেশ চওড়া সাপোর্ট জোন একখানা তৈরি করে ফেলেছে, চওড়া সাপোর্ট জোন। এই যে নতুন সাপোর্ট জোনটা তৈরি করলো, এই সাপোর্ট জোনটা কতটা অ্যাক্টিভ সাপোর্ট জোন সেটা সম্পর্কে আমাদেরকে দেখতে হবে। তো সেখানে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে এখানে একটা নতুন সাপোর্ট জোন তৈরি করে ফেলেছে, এবং প্রাইস এটাকে ছাড়িয়ে এই জায়গায় আবার ব্রেকআউট দিয়েছে, এই জায়গাতে এই ক্যান্ডেলেতে আবার ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দিলেই যে আমাকে দৌড়ে গিয়ে আবার বাই করে নিতে হবে সেরকম কোনো ব্যাপার নয়, ফিরে আসবে, এখানে সাপোর্ট নেবে, আবার ওপরের দিকে উঠবে, তবে আমি এন্ট্রি নিতে পারি। আবার ফলস ব্রেকআউট। তো এই জায়গায় যে ফলস এন্ট্রি নিয়েছিলাম, এখানে এই ফলস এন্ট্রি যে এটাতে নিয়েছিলাম, তো এইখানের যে ভলিউম, সেই ভলিউমটা আমরা একবার দেখি যে কিসের বেসিসে আমরা নিয়েছিলাম। আমরা কিন্তু আগের দিনের থেকে ভলিউম কম ছিল এবং পরের দিনে আরও ভলিউম কমেছে, কিন্তু তারপরের দিনে আরও একটু ভলিউম বেড়েছিল এবং ম্যাক্সিমাম অবস্থায় গিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল আর কিন্তু প্রাইস বাড়বে না, সুতরাং আমাদের বেরিয়ে চলে আসাই উচিত। এরপর উইকলি বেসিসে ট্রেড করছি, অনেক সাবধানী রয়েছে যে যারা যে ক্যান্ডেলটাতে ঢুকছি সেই ক্যান্ডেলটার থেকে লোয়ার প্রাইসে আমি স্টপ লস দিয়ে দেবো, তাহলে অনেকখানা স্টপ লস হয়তো বা বেঁচে যেতেও পারত। ঠিক আছে, এবার স্টপ লসের তো
আমি কোথায় স্টপ লস দেবো না, যতটা লস আমি বিয়ার করতে পারবো সেই জায়গায় আমি স্টপ লস দেবো। এইখানে আমি সাপোর্ট জোন দিয়েছিলাম, তো দেখতে পাওয়া যাচ্ছে আবার কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। সেই সাপোর্ট জোন, নিউলি ক্রিয়েটেড সাপোর্ট জোন, সে কিন্তু নিজে স্ট্রং হবার জন্য এবং এই স্টপ লসগুলোকে হিট করবার জন্য প্রাইসকে একদম নিচের দিকে ঠেলে নামিয়েছে এবং তারপরে কিন্তু বায়ার এন্ট্রি নিয়েছে। মানে এই বায়াররা, মানে চালাক বায়ার, ইন্টেলিজেন্ট বায়ার যারা, তারা কিন্তু এই প্রাইস লেভেলে বসেছিল, এই প্রাইস লেভেলে কিন্তু ওত পেতে বসেছিল যে এই জায়গায় যদি নেমে আসে, এই চান্সটা তারা নিয়েছিল, এই জায়গায় নেমে আসলে আমি এন্ট্রি নেব। তো এই জায়গায় নেমে আসতে গিয়ে যখন তারা এন্ট্রি নিয়েছে, এরপর কিন্তু ক্যান্ডেলের সাইজ ক্রমশ বাড়তে শুরু করেছে এবং এইখানেতে এসে ফলস ব্রেকআউট কিন্তু রিয়েল ব্রেকআউট দেখিয়ে দিয়েছে এবং এমন রিয়েল ব্রেকআউট দেখিয়ে দিয়েছে যে আমার যে রেজিস্ট্যান্স জোন, আগে রেজিস্ট্যান্স জোন ছিল, এই রেজিস্ট্যান্স জোনকে কয়েক সপ্তাহ ধরে, মানে মাস কয়েক ধরে কিন্তু এই জায়গায় ঘোরাফেরা করেছে প্রাইস, এই জায়গায় প্রাইস ঘোরাফেরা করেছে, প্রাইস ওপরে উঠেছিল, নিচের দিকে নেমেছে, তারপর এই জায়গাতে কিন্তু সেলাররা, মানে অপারেটররা কিন্তু প্রাইসটাকে ধরে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করেছিল, কিন্তু পরের দিকে আর বায়াররা সেলারদেরকে কিন্তু আপার হ্যান্ড নিতে দেয়নি এবং স্টক প্রাইস কিন্তু বাড়তে বাড়তে ওপরের দিকেই গেছে। এই ড্রয়িংটা হলো যে এই জায়গাতে আমরা কিন্তু একটা সাপোর্ট জোন অনেকবার ধরে, অনেকবার সাপোর্টেড, যতবার জোন সাপোর্টেড হবে তত কিন্তু দেখা যাচ্ছে আমার জোনটা কিন্তু স্ট্রেংথ বাড়ছে, জোনের স্ট্রেংথ কিন্তু বাড়ছে, যত বেশি বার সাপোর্ট করবে তত জোনের স্ট্রেংথ বাড়বে। সুতরাং এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন কিন্তু তৈরি হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স জোন কিন্তু ক্রিয়েট করেছে। যে এই যে রেজিস্ট্যান্স জোনটাও ক্রিয়েট করেছে, এই রেজিস্ট্যান্স জোনটাতে আমার কালার করে দেওয়া উচিত রেড এবং এটা করে দেওয়া উচিত রেড, কারণ এটা রেজিস্ট্যান্স জোন। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে এই রেজিস্ট্যান্স জোন থেকে সাপোর্ট জোন, এই সাপোর্টটা আগেই তৈরি হয়েছিল, এই জায়গাতে অনেকবার সাপোর্ট করেছে, একবার, দুবার, তিনবার, চারবার, 5, 6, 7, 8, 9 এবং 10 বার, 10 বার কিন্তু এই জোনটায় সাপোর্ট তৈরি হয়েছে, অর্থাৎ স্ট্রেংথ বেড়েছে। তো এই জায়গাতে যখন ব্রেকআউট দিচ্ছে, এই ক্যান্ডেলেতে আমরা এন্ট্রি নিয়ে নিলে আমাদের কিন্তু ফলস এন্ট্রি হয়ে যেতে পারতো, প্রাইস কিন্তু নিচের দিকে নেমে চলে আসতে পারতো। তাহলে আমাদের এই জায়গাতে যেখানে আমরা এন্ট্রি নিতে পারি সেটা হলো এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলেতে আমাদের মোটামুটি ভলিউম ভালো আছে এবং এই ক্যান্ডেলেতে আমরা এন্ট্রি নিতে পারি, যে জায়গাতে কিন্তু একবার সাপোর্ট জোনকে থেকে জাম্প করেছে, প্রাইসটা জাম্প করেছে এবং মোটামুটি একটা ভালো ভলিউমে জাম্প করেছে এবং তারপর থেকে কিন্তু রেজিস্ট্যান্স জোন অফকোর্স একটা ক্যান্ডেলেই, একটা উইকের মধ্যে একটা ক্যান্ডেলেই ছাড়িয়ে বেরিয়ে গেছে। যেহেতু এটা হাই প্রাইস এবং হাই ভলিউম ক্যান্ডেল, সেই কারণের জন্য একটা সপ্তাহ ওয়েট করা যেতেই পারে। তো দেখা গেছে এখানে আমার রেজিস্ট্যান্স জোনের ওপরেই লাস্ট প্রাইস এসে গেছে। সো নেক্সট যে ক্যান্ডেল, সেই নেক্সট ক্যান্ডেলে কিন্তু প্রাইস আরও ওপরের দিকে উঠেছে এবং পরের দিকে যেটুকু জায়গা আমি চোখে দেখতে পাচ্ছি, এইটুকু জায়গা যদি দেখি তাহলে এইখানটা দেখলে দেখা যাবে যে এই রেজিস্ট্যান্স জোন কিন্তু এখন আমার কাছে হয়ে গেছে সাপোর্ট জোন এবং সেই সাপোর্ট জোন বেসিসেই কিন্তু এখন ট্রেডিংটা চলছে এবং যে রেজিস্ট্যান্স জোন নতুন, সেই নতুন রেজিস্ট্যান্স জোনটা এই জায়গায় ক্রিয়েট হয়ে গেছে এবং পরবর্তী ক্ষেত্রে এই রেজিস্ট্যান্স জোনটাকেও কিন্তু ছাড়িয়ে এখানে রেজিস্ট্যান্স জোনটাকে সাপোর্ট করেছে, দুবার সাপোর্ট করেছে, এখানে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম সাপোর্ট করেছে, থার্ড টাইমে ব্রেকআউট দিয়েছে এবং প্রাইস ওপরের দিকে গেছে এবং নতুন রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করছে। তাহলে এখন কাছে পিঠের মধ্যে এইটাই সব থেকে বড় হাই লেভেলের সাপোর্ট জোন এবং এই সাপোর্ট জোনের প্রেক্ষিতে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা মারাত্মক বড় সাইজের একটা রেজিস্ট্যান্স জোন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং এই রেজিস্ট্যান্স জোনটাকে আমাদেরকে রেড করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে ডিসিশন নিতে হবে। এইভাবে কিন্তু প্রাইসটাকে আমাদেরকে দেখতে হবে। স্টকের ট্রেডিং করবার জন্য এইভাবেই ডিসিশন মেক করব এবং প্রাইস অ্যাকশন এটাকেই বলে এবং একটা প্রবাবিলিটির উপর ভর করে আমাদেরকে
ট্রেডিংটা করতে হবে বা ইনভেস্টমেন্টটা করতে হবে যে কিনে নেবার আগে পর্যন্ত অনেক কিছু অ্যানালিসিস করা যায়, কিন্তু কিনে নেবার পর মাত্র দুটি প্রবাবিলিটি থাকে। এক হচ্ছে প্রফিট বুকিং অর লস বুকিং। যদি মনে হয় যে শুধুই প্রফিট করব, তাহলে কিন্তু মন থেকে সেরকম কোনো আর উৎসাহ পাওয়া যাবে না এক দুবার লস করে ফেলার পর। যদি লস বুকিং অবশ্যই করতে হয়, না হলে ট্রেডিং শেখা যাবে না। কিন্তু লস বুকিং করতে গিয়ে এমন লস করলাম যে একদম ক্যাপিটাল লেস হয়ে গেলাম, তাহলে কিন্তু আর কোনোদিনও ট্রেডিং করার সুযোগ হবে না। তো ফার্স্ট শুরু করলে প্রথম 2 বছরের টার্গেট হচ্ছে যদি 1,00,000 টাকা নিয়ে ট্রেডিং শুরু করি, তাহলে 1,00,000 টাকাটায় টিকিয়ে রাখা। প্রফিট অনেক দূরের কথা। ধীরে 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 সেইটার থেকে 2,000, 5,000 ইয়ারলি যদি বাড়ে, তাহলে 2 থেকে 3 বছর পর একটা মানে কোর্স করতেও তো 3 বছরের সময় লাগে, হাত পাকাতে হয়। তো 2-3 বছরের মধ্যে যদি দেখা যায় যে 1,00,000-এর মধ্যে 15 থেকে 20,000 টাকা রোজগার করেছি, তাহলেই জানা যাবে যে আমি অনেক বড় একজন ট্রেডার বা ইনভেস্টর হয়ে গেছি। এটা যদি করা সম্ভব হয়, একদিন না একদিন অবশ্যই আপনি সাকসেসফুল ইনভেস্টর এবং সাকসেসফুল ট্রেডার হবেন, এইটুকু বিশ্বাস অন্তত রাখা যেতে পারে। আর ভিডিওটি কেমন লেগেছে এটা তো জানাতে অবশ্যই ভুলবেন না, এবং লাইক আর শেয়ার তো অবশ্যই চাই। তো যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে কমেন্ট বক্সে আপনার ফোন নাম্বার দেবেন, আমি হোয়াটসঅ্যাপে আমার যে গ্রুপ আছে সেই গ্রুপের সঙ্গে আপনাকে অ্যাড করে নেব। ধন্যবাদ।